গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 22 ডিসেম্বর সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কাছাড় ও মিজোরাম ফ্রন্টিয়ারের অধীনে থাকা সীমান্ত এলাকাগুলিতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে শ্রীভূমি ও কাছাড় জেলার আন্তর্জাতিক সীমান্তবর্তী নদীবেষ্টিত এলাকাগুলিতে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্তে গোয়েন্দা শাখাকে সম্পূর্ণভাবে সক্রিয় করা হয়েছে এবং অনুপ্রবেশ ও অবৈধ অভিবাসন রুখতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বিএসএফ। কুশিয়ারা নদী সংলগ্ন সীমান্ত এলাকায় থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি ও অন্যান্য আধুনিক নজরদারি সরঞ্জাম বসানো হয়েছে। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে মোট 4096 কিলোমিটার দৈর্ঘ্য সীমান্ত রয়েছে। এর মধ্যে অসমের শ্রীভূমি জেলার প্রায় 94 কিলোমিটার এবং কাছাড় জেলার প্রায় 27 কিলোমিটার সীমান্ত বাংলাদেশ সংলগ্ন। একই সঙ্গে রাজ্য সরকারের তরফে সীমান্তের দ্বিতীয় স্তরের নিরাপত্তা ব্যবস্থাকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে। বিহারে হিজাব বিতর্কে নতুন মোড়। নিয়োগপত্র হাতে পেয়েও চাকরিতে যোগ দিলেন না ঘটনায় জড়িত মহিলা চিকিৎসক। নিয়োগপত্র দেওয়ার অনুষ্ঠানে তারই হিজাব টেনে খুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই ঘটনার পর থেকেই তিনি সরকারি চাকরিতে যোগ না দেওয়ার সিদ্ধান্তে অনড়। পাটনার সিভিল সার্জন অনিবাস কুমার সিং জানিয়েছেন, ওই আয়ুষ চিকিৎসক নির্ধারিত সময়ের মধ্যে ডিউটিতে যোগ দেননি। যদিও বিতর্কের পর সরকারের পক্ষ থেকে তার যোগদানের সময়সীমা বাড়ানো হয়েছে, সোমবার তিনি যোগ দেন কিনা তা এখনও অনিশ্চিত। সূত্রের খবর, পাটনা সদরের সবলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যোগদানের কথা ছিল ওই চিকিৎসকের, কিন্তু কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জানিয়েছেন তিনি যোগ দেননি বা যোগাযোগও করেননি। বড়দিন ও নববর্ষ 2026 উপলক্ষে যাত্রীদের বাড়তি ভ্রমণ চাহিদা মেটাতে 3 জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। এই বিশেষ ট্রেন পরিষেবার মাধ্যমে উৎসবের মরশুমে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বচ্ছন্দময় হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। চালু হতে চলা স্পেশাল ট্রেনগুলির মধ্যে রয়েছে গুয়াহাটি সাইরাং গুয়াহাটি, ডিব্রুগড় লখনৌ ডিব্রুগড় এবং নিউ দিল্লি কামাখ্যা নিউ দিল্লি। গুয়াহাটি সাইরাং গুয়াহাটি রুটে চলাচলকারী ক্রিসমাস স্পেশাল ট্রেনটি প্রতিদিক থেকে 2টি করে ট্রিপ করবে। গুয়াহাটি থেকে 22 ও 24 ডিসেম্বর সকাল 6টায় যাত্রা শুরু করে সন্ধ্যা 7টা 30 সাইরাং পৌঁছাবে। রেফার পথে সাইরাং থেকে 23 ও 25 ডিসেম্বর সকাল 6টায় ছাড়বে এবং সন্ধ্যা 7টা 50 গুয়াহাটি পৌঁছাবে। ডিব্রুগড় লখনৌ ডিব্রুগড় স্পেশাল ট্রেনটি প্রতিদিক থেকে 1টি করে ট্রিপ করবে। ডিব্রুগড় থেকে 19 ডিসেম্বর দুপুর 2টায় যাত্রা শুরু করে রবিবার বিকেল 4টা 30 লখনৌ পৌঁছাবে। রেফার পথে লখনৌ থেকে 23 ডিসেম্বর রাত 11টা 30 ছেড়ে 26 ডিসেম্বর সকাল 5টা 30 ডিব্রুগড় পৌঁছাবে। এছাড়া নিউ দিল্লি কামাখ্যা নিউ দিল্লি রিজার্ভ স্পেশাল ট্রেনটি প্রতিদিক থেকে 3টি করে ট্রিপ করবে। নয়াদিল্লি থেকে 20, 25 ও 30 ডিসেম্বর সন্ধ্যা 7টা 15 যাত্রা করে তৃতীয় দিন সকাল 10টা 30 কামাখ্যা পৌঁছাবে। রেফার পথে ট্রেন নং 04077 কামাখ্যা থেকে 22 ও 27 ডিসেম্বর এবং 1 জানুয়ারি 2026 দুপুর 2টায় ছেড়ে তৃতীয় দিন সকাল 8টা 20 নিউ দিল্লি পৌঁছাবে। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য দক্ষিণ করিমগঞ্জের নবনির্বাচিত এআইইউডিএফ দলের নীলামবাজার ব্লক সভাপতি তথা আইনজীবী জাকির হোসেন সহ এআইইউডিএফ নেতৃত্বের দলের নীলামবাজার ব্লক সভাপতি তথা আইনজীবী জাকির হোসেন দাবি করেছেন,
আগামী নির্বাচনে এআইইউডিএফ হবে নির্ণায়ক শক্তি। কংগ্রেসের দ্বিমুখী নীতি দলটিকে মাত্র 15 থেকে 20টি আসনে সীমাবদ্ধ করে দেবে। তাদের দাবি, করিমগঞ্জ কংগ্রেস আজ বিজেপির তত্ত্বাবধানে চলছে। দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের যেসব নেতা টিকিটের আশায়, তাদের মধ্যে অনেকেই বিজেপির এ টিম ও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ। দলীয় গণতন্ত্র নেই, লবিবাজি আর গোষ্ঠীদ্বন্দ্বেই চলছে পুরো সংগঠন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কংগ্রেসের ভেতরের এই অস্থিরতা এআইইউডিএফকে মাঠে আরও শক্ত অবস্থানে দাঁড়াতে সাহায্য করছে। আজ নিলামবাজারে এআইইউডিএফ দলের এক জরুরি সভায় অনুষ্ঠিত বৈঠকে নবনিযুক্ত নিলামবাজার ব্লক সভাপতি তথা আইনজীবী জাকির হোসেনের বক্তব্যে উঠে আসে দলের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে গভীর আত্মসমালোচনা। তিনি দলের তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, দল যে ঘুমিয়ে পড়েছিল সেই ঘুম ভাঙানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কর্মীদের প্রতি তার আহ্বান, সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল আমার উপর যে আস্থা রেখেছেন তার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের লক্ষ্য 2026-এ আশানুরূপ ফল। 26-এ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে একজন আইনজীবীকে দলীয় মনোনয়ন দেওয়া হবে। তাই দলের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে আগামী 25 ডিসেম্বর নিলামবাজারে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। এতে দলীয় সব কর্মীদের উপস্থিত কামনা করেছেন জাকির হোসেন। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে 24 ডিসেম্বর ছাত্র সংগ্রাম কমিটির পক্ষ থেকে বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে সকাল 11টায় এক অভিবর্তনের ডাক দেওয়া হয়েছে। অভিবর্তনে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষক সমাজকর্মী সুনীত রঞ্জন দত্ত। বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হাইলাকান্দি এএস কলেজের প্রাক্তন শিক্ষক অধ্যাপক বরুণ সিনহা, নলবাড়ির প্রাক্তন শিক্ষক পরেশ দত্ত, শিলচরের বিশিষ্ট সমাজকর্মী তপজ্যোতি ভট্টাচার্য, শিলচরের বিশিষ্ট আইনজীবী আলী রেজা উসমানী, প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট সমাজকর্মী পরিমল চক্রবর্তী, হাইলাকান্দির বিশিষ্ট কবি সাহিত্যিক সৌম্যকান্তি ভট্টাচার্য, আইনজীবী হাসিনা রহমান চৌধুরী, জেলার নাম পরিবর্তন বিরোধী ছাত্র সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক প্রজ্জ্বল দেব। নাম পরিবর্তনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী এবং সংগঠিত আন্দোলনের রূপ নিতে এই অভিবর্তনের ডাক দেওয়া হয়েছে। অভিবর্তনে সর্বস্তরের ছাত্র, যুবক ও নাগরিকদের উপস্থিত থাকার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সঞ্চিতা শুক্ল। জমিয়তের নামে রাজনীতি করলে পিটিয়ে তাড়িয়ে দিন। প্রকাশ্য সভায় এমন মন্তব্য করলেন জমিয়ত উলামায়ে হিন্দের কেন্দ্রীয় কমিটির উপসভাপতি সৈয়দ আসজাদ মদনী। রবিবার রাতে বড়খলার বুড়িবাইলে এক ধর্মীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন জমিয়তের এই শীর্ষ নেতা। তার স্পষ্ট কথা, জমিয়ত রাজনীতি করে না, প্রতিদ্বন্দ্বিতা করে না নির্বাচনেও। কমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের মুখে জমিয়তের এই শীর্ষ পদাধিকারীর এমন মন্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করেছে রাজনৈতিক মহল। জমিয়ত উলামায়ে হিন্দের 5টি আঞ্চলিক সমিতির যৌথ দিনী সমাবেশ ছিল রবিবার। বড়খলার বুড়িবাইলে কাচার জেলার জমিয়তের সভাপতি মৌলানা মাহমুদ হাসানের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই দিনী সমাবেশে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় উপসভাপতি সৈয়দ আসজাদ মদনী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জমিয়তের নামে রাজনীতির তীব্র বিরোধিতা করেন তিনি। কয়েক সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে তিনি বলেন, জমিয়তের নামে কেউ রাজনীতি করলে তাকে পিটিয়ে তাড়িয়ে দিন। তার স্পষ্ট কথা, জমিয়ত উলামায়ে হিন্দ রাজনীতি করে না। রাজনীতির সঙ্গে এই সংগঠনের কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রপতি কিংবা লোকসভা, বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করে না এই সংগঠন। ফলে এই সংগঠনের নাম ভাঙিয়ে কেউ রাজনীতি করলে তাকে পিটিয়ে তাড়াতে উপস্থিত লোকদের প্রতি আহ্বান জানান তিনি। জলজীবন মিশনের বাস্তবায়ন নিয়ে রাজ্য জুড়ে বাড়তে থাকা অসন্তোষ শনিবার প্রকাশ্য রূপ নিল গোলাঘাট জেলার মেরাপানিতে। রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নামল বিরোধী কংগ্রেস। শত শত কংগ্রেস কর্মী ও সমর্থকের অংশগ্রহণে
আয়োজিত এই বিক্ষোভ মিছিল গোটা শহর প্রদক্ষিণ করে। যেখানে পাইপ আছে জল নেই স্লোগান তুলে জল জীবন মিশনের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় জল জীবন মিশনের প্রকল্প সম্পন্ন হয়েছে বলে দাবি করা হলেও বাস্তবে বহু এলাকায় আজও নিরাপদ পানীয় জলের তীব্র সংকট রয়েছে। সরকারি পরিসংখ্যান ও বাস্তব অবস্থার মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলে দাবি করেন কংগ্রেস কর্মীরা। কোটি কোটি টাকার খরচের পরও সাধারণ মানুষ এক ফোঁটা বিশুদ্ধ জলের জন্য লড়াই করছে। তাদের অভিযোগ, জল জীবন মিশনের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সরকারি অর্থের অপব্যবহার করা হয়েছে। গুমারিগুড়ি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বিতপন শইকিয়া এবং গোলাঘাট জেলার কংগ্রেস সভাপতি মদন বরা।